আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস 1 এর আলোচ্য বিষয় অধ্যায় 1 মুদ্রা বা অর্থ বা মানি। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা হচ্ছে মুদ্রা ও প্রায় মুদ্রার মধ্যে পার্থক্য কী, বা প্রকৃত মুদ্রা ও প্রায় মুদ্রার মধ্যে পার্থক্য কী। এই প্রশ্নটি 2016, 18 এবং 22 সালে এসেছে। আমি আপনাদের জন্য চেষ্টা করব যে সালের প্রশ্নগুলো আছে এগুলো অধ্যায় ভিত্তিক সমাধান করার জন্য। বিশেষ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস খুব একটা পাওয়া যায় না, সেজন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। আপনাদের চতুর্থ বর্ষের বিষয় ভিত্তিক বিভিন্ন সালে আসা প্রশ্নগুলোর সমাধান করে দিব। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রশ্ন সাল থেকে রিপিট হয়, তাই আশা করি আপনাদের খুব কাজে লাগবে। আমরা দেখি মুদ্রা ও প্রায় মুদ্রার মধ্যে পার্থক্য। প্রথমে আমরা একটু জানি বিষয়গুলো কি। যে সকল আর্থিক সম্পদ সকলের কাছে গ্রহণযোগ্য, মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যম ও সঞ্চয়ের বাহক হিসাবে কাজ করে থাকে তাকে মুদ্রা বলা হয়। আমরা মুদ্রার সংজ্ঞা জানলাম। তারল্যর দিক থেকে মুদ্রাকে দুই ভাগে ভাগ করছে। একটি হচ্ছে প্রকৃত মুদ্রা, যেটাকে সাধারণ অর্থে মুদ্রা বলা হয়। আরেকটি হচ্ছে প্রায় মুদ্রা, এটাকে তারল্যের দিক থেকে আরও অন্যান্য প্রকারের মুদ্রাও আছে, সেগুলোও ধীরে ধীরে আলোচনা করব। আমরা এখন জানব প্রকৃত মুদ্রা কি। যে সকল মুদ্রা সরাসরি বিনিময়ে ব্যবহার হয়, অর্থাৎ কাগজি ও ধাতব মুদ্রাকে প্রকৃত মুদ্রা বলা হয়। অর্থাৎ আমরা যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, এই সকল কাগজি নোটগুলাকে এবং যে ধাতব কয়েনগুলো আছে 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, এগুলাকে প্রকৃত মুদ্রা বলা হয়। প্রায় মুদ্রাটা কি? যে সকল আর্থিক সম্পদ সরাসরি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয় না কিন্তু প্রয়োজনে অর্থে রূপান্তর করা যায়, তাকে প্রায় মুদ্রা বলে। যেমন আমরা চেক বলতে পারি, চেকটা কিন্তু সরাসরি ব্যবহার হয় না, কিন্তু এটাকে আমরা ব্যাংকে নিয়ে গেলে সেটা হচ্ছে নগদ অর্থে রূপান্তর করা যায়। আমরা জানব এই প্রায় মুদ্রা এবং প্রকৃত মুদ্রার পার্থক্য। প্রথমত প্রকৃত মুদ্রা সরাসরি বিনিময় কাজে ব্যবহার করা হয়, অন্যদিকে প্রায় মুদ্রা সরাসরি বিনিময় কাজে ব্যবহার করা হয় না। তারল্যর দিক থেকে প্রকৃত মুদ্রা সম্পূর্ণ তরল সম্পদ। তরল সম্পদ বলতে এটা হচ্ছে পানি মতো তরল এরকম বোঝায় না। অর্থাৎ আপনি যদি একটা 10 টাকার নোট নিয়ে যে কোনো জায়গায় যান, যে কোনো কিছু কিনতে পারবেন, এটা দিবে। বা আপনি যদি একটা 500 টাকার নোট কাউকে দেন, সেটার বিনিময়ে আপনাকে 5টা 100 টাকার নোট ভাঙটি হিসাবে দিবে। এই বিষয়টাকে তারল্য বোঝায়। আর অন্যদিকে প্রায় মুদ্রা তারল্যতা কম। প্রায় মুদ্রাও আপনার তারল্য, কিন্তু প্রকৃত মুদ্রার তুলনায় কম। যেমন আপনি যদি একটা চেক বই নিয়ে কোনো দোকানে গিয়ে চাউল কিনতে যান, আপনাকে কিন্তু দোকানদার চাউল দিতে চাবে না, বা করতে হবে, কিন্তু এটা আপনি ব্যাংক থেকে নগদ অর্থে রূপান্তর করতে পারবেন। এজন্য এটাকে তারল্যতা একটু কম বলা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু চেক ব্যবহার করা হয় বিনিময়ের মাধ্যম হিসাবেও, সেজন্য এটারও তারল্যতা আছে, কিন্তু প্রকৃত মুদ্রার তুলনায় কম। প্রকৃত মুদ্রার কোনো ব্যয় নেই। অন্যদিকে প্রায় মুদ্রাকে নগদ অর্থে রূপান্তর করতে হলে কিছু ব্যয় হয়। প্রকৃত মুদ্রার আসলে কোনো ব্যয় নাই, কারণ হচ্ছে আপনি যদি 100 টাকার নোট নিয়ে কোনো দ্রব্য কিনেন, তাহলে আপনাকে ওই সমপরিমাণ মূল্যের দ্রব্যই দিবে। কিন্তু চেক বই বা ব্যাংক ড্রাফট, বন্ড, ঋণপত্র, এগুলা যদি আপনি নগদ অর্থে রূপান্তর করতে যান, তাহলে কিছু না কিছু চার্জ দিতে হয়। সেক্ষেত্রে এটাকে বলা হয় এটার কিছু একটা ব্যয় আছে। একটা ব্যাট বা অন্যান্য যে আনুষঙ্গিক চার্জগুলো আসছে, এগুলা দেওয়ার কারণে এটার ব্যয় আছে বোঝানো হয়, কিন্তু প্রকৃত মুদ্রার কোনো ব্যয় নেই। আমরা পরের পার্থক্যটা দেখি, সুদ অর্জন। নগদ অর্থ হাতে রাখলে কোনো সুদ পাওয়া যায় না। আপনি যদি আপনার কাছে 1 লক্ষ টাকা রেখে দেন, এটার বিনিময়ে কিন্তু আপনি কোনো কিছু পাবেন না, ওই টাকাটা ওইভাবেই থাকবে। কিন্তু প্রায় মুদ্রা যদি হাতে রাখা যায়, তাহলে এটা সুদ পাওয়া যায়। আপনি যদি ব্যাংকে 10 লক্ষ টাকার একটা
10 লক্ষ টাকা রেখে দেন, ওইটার যদি সঞ্চয়পত্র আপনার কাছে থাকে তাহলে ওই সঞ্চয়পত্রটা কিন্তু আপনার 10 লক্ষ টাকার সমমূল্যের। সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময় পর ওই 10 লক্ষ টাকার উপরে কিছু না কিছু মুনাফা বা সুদ পাবেন। এজন্য বলা হয়েছে যে এই নগদ অর্থ হাতে রাখলে কোনো সুদ পাওয়া যায় না, কিন্তু প্রায় মুদ্রা হাতে রাখলে সুদ পাওয়া যায়। দায়বদ্ধতার দিক থেকে প্রকৃত মুদ্রার ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক দায়বদ্ধ থাকে, অর্থাৎ আপনার যে হাতে টাকা আছে এটার জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার দায়বদ্ধ থাকে এই টাকার মূল্যের বিষয়ে। অন্যদিকে প্রায় মুদ্রার ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে। আপনি যে প্রতিষ্ঠানে এই ঋণপত্র ক্রয় করবেন বা বন্ড পেপার ক্রয় করবেন বা চেক যে প্রতিষ্ঠানের হবে সেই প্রতিষ্ঠান ওইটার জন্য দায়বদ্ধ থাকবে, ওইটার জন্য অন্য কেউ দায়বদ্ধ থাকবে না, বা ব্যক্তি নিজে দায়বদ্ধ থাকবে। মূল্যের পরিমাপক অর্থ বা মুদ্রা কোনো দ্রব্যের মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে, প্রায় মুদ্রা মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে না। আমরা পরের পার্থক্যটা দেখি উদাহরণগত দিক থেকে। প্রকৃত মুদ্রা সকল কাগজি নোট ও ধাতব মুদ্রা, এটা আমি আগেই বলেছি যে 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা এগুলো হচ্ছে প্রকৃত মুদ্রা। অন্যদিকে প্রায় মুদ্রা যেমন চেক, প্রাইস বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ইত্যাদি হচ্ছে প্রায় মুদ্রার উদাহরণ। ঝুঁকি, প্রকৃত মুদ্রার ঝুঁকি রয়েছে কিন্তু প্রায় মুদ্রার কোনো ঝুঁকি নেই। প্রকৃত মুদ্রার ঝুঁকি বলতে আপনি যদি আপনার টাকাটা আপনার হাতে রেখে দেন, বাইরে টাকা নিয়ে বের হলেন, এক্ষেত্রে চুরি হওয়ার ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, কিন্তু প্রায় মুদ্রার ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি থাকে না। এটার হচ্ছে কপি ব্যাংকেও জমা থাকে, আপনি আলাদা করে কপি করে রাখতে পারেন, সেক্ষেত্রে একটি হারিয়ে গেলে আপনি অন্যটা ব্যবহার করতে পারেন, এবং এটা হচ্ছে চাইলেও অন্য কেউ নিয়ে ব্যবহার করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। এই জন্য প্রায় মুদ্রার ঝুঁকি নেই। পরিশেষে বলা যায় প্রকৃত মুদ্রা ও প্রায় মুদ্রা উভয়ই গুরুত্ব রয়েছে, তবে লেনদেনের ক্ষেত্রে প্রকৃত মুদ্রা এবং বৃহৎ দেনা পাওনার ক্ষেত্রে প্রায় মুদ্রা ব্যবহার করা হয়। লেনদেনের ক্ষেত্রে সাধারণত প্রকৃত মুদ্রা নগদ অর্থ ব্যবহার হয়, আর বড় ধরনের দেনা পাওনা ব্যবসায়িক বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে প্রায় মুদ্রা ব্যবহার দেখা যায়। এই ছিল প্রকৃত মুদ্রা বা মুদ্রার সাথে প্রায় মুদ্রার পার্থক্য। এভাবে লিখলে বেশ ভালো নাম্বার পাওয়া যাবে। এটা খ বিভাগের একটা প্রশ্ন সাধারণত আসে। এভাবে সুন্দর করে লিখলে আশা করি ভালো নাম্বার পাওয়া যাবে এবং আপনাদেরও উপকার হবে। আমি এই ফাইলটার PDF আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।